আজ জান্নাত জানলো যে সে মা হতে চলেছে। কথাটা একটা মেয়ের কাছে পৃথিবীর সবচেয়ে খুশির সংবাদ। জান্নাতের কাছেও তেমন। তলপেটে হাতটি অনুভব করতে চাইল সন্তানের স্পর্শ, কিন্তু হঠাৎ চমকে উঠল। কিন্তু জান্নাতের কাছে এই খবরটা খুশির খবরের সাথে সাথে সব থেকে লজ্জাজনক খবরও বটে। জান্নাত অবিবাহিতা, আর একটা অবিবাহিতা মেয়ের মা হওয়া আমাদের সমাজের লজ্জার সর্বসীমা পেরিয়ে যায়। তবুও জান্নাত খবরটা লুকিয়ে রাখতে চাইল না। ড্রেসিং টেবিলের আয়নার সামনে থেকে ফিরে আস্তে আস্তে রুম থেকে বের হয়ে গেল। জান্নাত বরাবরই ওর মায়ের কাছে কিছু লুকায় না। মায়ের কাছে কথাটা বলা মাত্র মা সজোরে জান্নাতের গালে কষে একটা চড় মেরে বলল, তুই এরকম কাজ করবি তা আমি কল্পনাও করিনি। তোর সাথে তো আবিরের বিয়ে ঠিক হয়ে আছে, তাহলে কেন এরকম করলি বল? নিজের উপর একটু নিয়ন্ত্রণ রাখতে পারলি না? আবির বলেছিল আমাদের দুজনের তো বিয়ে হবেই, তাই আর কি সেজন্য শারীরিক সম্পর্ক করতে হবে। এখন যে তোর গর্ভে বাচ্চা এসেছে, এখন আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা জানলে কি বলবে? এই বাড়ির লোকজনের মুখের উপর থুতু ফেলবে। আম্মা তুমি চিন্তা করো না, আবির তো আমাকে কথা দিয়েছে। তুই কি আবিরকে বিষয়টা জানিয়েছিস? না জানাইনি, তোমাকেই আগে জানালাম। এখনই আবিরকে ফোন কর, তুই প্রেগনেন্ট এটা ওকে বল, আর তাড়াতাড়ি তোদের বিয়ের ব্যবস্থা করতে বল। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি কল করছি বলেই জান্নাত তার মায়ের সামনে থেকে বের হয়ে গেল। জান্নাতের মা সুলতানা বেগম টেনশনে পড়ে গেল। একমাত্র টেনশনের কারণ তার স্বামী মাহমুদ খান যদি জানতে পারে তাহলে মেয়েকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিবে। বেডরুমের ভিতরে ঢুকে জান্নাত ড্রেসিং টেবিলের উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে আবিরকে কল করলো, কিন্তু আবির কল রিসিভ করছে না। 7 বার রিং হবার পর আবির কলটা রিসিভ করলো। হ্যালো বলতেই জান্নাত বলল, কি ব্যাপার তুমি কল রিসিভ করছো না কেন? আবির ধমকের সুরে বলল, আমি ব্যস্ত ছিলাম। আরে তো বারবার কল দিতে হবে কেন? আসলে আবির জরুরি একটা কথা জানানোর জন্য তোমাকে ফোন দিচ্ছিলাম। তোমার জরুরি কথা শোনার মতো সময় এখন আমার নেই, আমি খুব ব্যস্ত আছি বলেই কলটা কেটে দিয়ে আবির রেস্টুরেন্টের ভিতরে ঢুকে রত্নার সামনে হাসি মুখে বসলো। রত্না বলল, এত বারবার কে তোমাকে কল দিচ্ছে? আবির হাসি মুখে বলল, আর বলো না, মহল্লার কিছু লোকজন বলছে তাদের ফান্ডে কিছু অনুদান দেওয়ার জন্য, তারাই বারবার ফোন করে ডিস্টার্ব করছে। এদিকে আবিরের ব্যবহারে জান্নাত ভীষণ কষ্ট পেল, চোখ জলে ছলছল করছে। আস্তে আস্তে বিছানার উপরে বসে পড়লো। মনে মনে ভাবছে, হঠাৎ আবির আমার সাথে এমন ব্যবহার করলো কেন? এখন আমি কি করব? আবার কি আবিরকে ফোন দিব? ভাবতে ভাবতে কান্না করছে। এদিকে রত্না বলল, আমাকে বিয়ে করছো কবে? আবির কিছুটা থতমত খেয়ে বলল, কথা যখন দিয়েছি তখন খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে করব। তাড়াতাড়িটা কবে সেটাই জানতে চাইছি। রত্না তুমি আমাকে এমন করে প্রশ্ন করছো কেন? আমি তো বললাম খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে করব। এখন কোনো কথা না বলে অর্ডার দাও, তোমার যা খেতে ইচ্ছা করে তাই অর্ডার দাও। রত্না আর কোনো কথা না বলে ওয়েটারকে ডাক দিল। কি ব্যাপার, তুমি মনমরা হয়ে বসে আছো কেন? না কই মনমরা হয়ে আছি, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। সুলতানা আমি তোমার মুখ দেখে কিন্তু সবকিছুই বলতে পারি, সত্যি করে বলো কি হয়েছে? সত্যি তো কিছু হয়নি, কিছুই লুকাবার চেষ্টা করো না, তাড়াতাড়ি বলো কি হয়েছে। প্লিজ তুমি চেঁচামেচি করো না, জান্নাতকে কিছু বলো না। আমি কিছুই করব না, বলো কি হয়েছে। জান্নাত প্রেগনেন্ট। হোয়াট? আবিরই জান্নাতের বাচ্চার বাবা। মাহমুদ খান নিস্তব্ধ হয়ে বিছানার উপর বসে পড়ল। সুলতানা বেগম মাহমুদ খানের কাঁধের উপর হাত দিয়ে বলল, এখন কি করব বলো তো? তাড়াতাড়ি ওদের বিয়ের আয়োজনটা করলে কেমন হয়? একদম ভালো হয় না। কি বলছো? কেন ভালো হয় না? কারণ আবির একটা চিটিংবাজ ছেলে। ভুলটা আমারই, আমার বন্ধুর ছেলে বলে আমি ওকে মাথায় চড়িয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি ও এতটা চরিত্রহীন একটা বাজে ছেলে। সুলতানা বেগম অবাক হয়ে বলল, তুমি এতদিন পরে এসে এসব কি বলছো? আবির আমাদের বাসায় এসেছে, জান্নাত ওকে ভালোবেসে ফেলেছে, ওর গর্ভে আবিরের সন্তান। আমি শুধু আমার মেয়েটার ক্ষতি করিনি, ও আমার কাছ থেকে 20 লক্ষ টাকা নিয়েছে ব্যবসার কথা বলে, কিন্তু আমি এখন ফোন করলে কলটা রিসিভ করে না। আবির ও জান্নাতের বিষয় নিয়ে দুজনের মধ্যে কিছুটা তর্ক অভিমান, খুব টেনশন বিরাজ করতে লাগলো। জান্নাত অফিস কক্ষে প্রবেশ করতে দেখে আমি চমকে উঠে দাঁড়িয়ে গিয়ে বললাম, তুমি তুমি কেন আমার অফিসে এসেছো? আবির হঠাৎ তুমি এমন পরিবর্তন হয়ে গেলে কেন? আমি কোনো পরিবর্তন হইনি, আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি। তোমাকে বারবার কল দিচ্ছি, তোমাকে কলে পাচ্ছি না, তুমি আমার কলটি রিসিভ করছো না, সমস্যা কোথায়? আমি তোমার কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না, তুমি এখন বাসায় যাও, আমি সময় হলে তোমার সাথে যোগাযোগ করব। আবির আমি প্রেগনেন্ট। কথাটি শোনা মাত্র আবির চমকে উঠে বলল, তুমি প্রেগনেন্ট তো আমি কি করব? আরে তুমি এভাবে কেন কথা বলছো? আমি তোমার সন্তানের মা হতে চলেছি, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়ে করতে হবে। অসম্ভব, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর তোমার গর্ভের বাচ্চার বাবা কে না কে তার দায়িত্ব আমি নিতে পারবো না। ছলো ছলো নয়নে জান্নাত বলল, তুমি এত বড় কথা বলতে পারলে? সরাসরি আমাদের সন্তানকে অস্বীকার করলে? যে মেয়ে বিয়ের আগে আমার সাথে রাত কাটাতে পারে, সে মেয়ে তো আমার আগেও কারোর সাথে শারীরিক সম্পর্ক করতে পারে। চুপচাপ পেটের বাচ্চাকে নষ্ট করে ফেলো, আর কোনোদিন তুমি আমার সামনে আসবে না। বলেই আবির তার অফিস কক্ষ থেকে বের হয়ে গেল। জান্নাতের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। সে এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তার কাছে মনে হচ্ছে সে মাঝ সমুদ্রে পড়ে হাবুডুবু খাচ্ছে। কোন দিকে সাঁতার কাটলে কিনারার দেখা মিলবে সেটাই বুঝতে পারছে না। জান্নাত তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করছে। সুলতানা বেগম উত্তেজিত হয়ে বলল, শুধু তোমার জন্য আজ আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। তোমার আগেই বোঝা উচিত ছিল, আবিরের সম্পর্কে খোঁজ খবর নেওয়া উচিত ছিল, কিন্তু তুমি তা করনি। জান্নাতের বাবা আমি কিন্তু জান্নাতের চোখের পানি সহ্য করতে পারছি না। আমি মানছি সব ভুল আমার ছিল, জান্নাত সরল মনে ওকে ভালোবেসেছিল, কিন্তু মুখ দেখে তো মানুষ চেনা খুব দায়। জান্নাত তখনও কান্না করছে। কান্না করতে করতে সেন্সলেস হয়ে
বিছানার উপর পড়ে গেল। সুলতানা বেগম অস্থির হয়ে গেল, সেও কান্না করতে লাগলো। মেয়ের এমন অবস্থা আর স্ত্রীর অস্থিরতা দেখে মাহমুদ খান বাসা থেকে বের হয়ে গেল। পরদিন আবির তার বাসায় রত্নাকে নিয়ে আসলো। রুমের ভিতর ঢুকেই রত্না বাসার চতুর্দিকে তাকালো। রত্না বলল, তুমি আমাকে কাজী অফিসে নিয়ে যাওয়ার কথা বলে বাসায় নিয়ে আসলে কেন? আবির রহস্যময় একটা হাসি দিয়ে বলল, কাজী সাহেব এখানেই চলে আসবে, তার আগে তোমার সাথে একটু একান্ত সময় কাটাতে এখানে এসেছি। আমরা কোনো রেস্টুরেন্টে বসতে পারতাম, খাবার ভালো লাগে না তেমন, প্রতিদিন তোমার সাথে রেস্টুরেন্টে বসে কথা বলতে ভালো লাগে না। তুমি আমার একটু কাছে আসলে, আমি তোমার একটু কাছে আসলাম, দুজন দুজনের সাথে মিলেমিশে একাকার হয়ে গেলাম। তা না হলে তো আমাদের মাঝে চেনা জানাটা ভালো করে হবে না। বলেই আবির রত্নাকে জড়িয়ে ধরল। রত্না অবাক হয়ে গেল, নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আবিরটাকে আরো শক্ত করে জড়িয়ে ধরছে। বারবার আবিরকে ছেড়ে দেবার জন্য অনুরোধ করতে লাগলো। আবির বলল, আমি তো তোমাকে বিয়ে করব, তাহলে বাধা দিচ্ছ কেন? বিয়ের আগে তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে চাচ্ছি না, প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে বাধা দিও না প্লিজ। আমার মন প্রাণ আজ উথাল পাথাল করছে, তোমাকে প্রাণ ভরে ভালোবাসতে ইচ্ছা করছে। যা করার বিয়ের পর করবে, যত ভালোবাসতে ইচ্ছা করে বিয়ের পর বাসবে, কিন্তু এখন তুমি আমাকে ছেড়ে দাও। কিন্তু আবির নাছোড়বান্দা, রত্নাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আদর করতে চাইলো। এমন সময় কলিং বেলের শব্দে আবির চমকে উঠল। রত্নাকে ছেড়ে দিয়ে বলল, এখন আবার অসময় কি আসলো? আবারও কলিং বেল বেজে উঠল। আবির বলল, তুমি চুপচাপ বিছানায় বসে থাকো, একদম রুম থেকে বের হবে না, আমি দেখে আসছি কে এসেছে। বলেই রুম থেকে বের হয়ে গেল। দরজা খুলতেই মাহমুদ খান বাসার ভেতরে প্রবেশ করে। আবির বলল, আপনি আমার বাসায় কেন এসেছেন? মাহমুদ খান দুই হাত জোর করে আবিরকে বলল, প্লিজ আবির, তুমি এমনটা করো না, তুমি ভালো করেই জানো আমি তোমার কাছে কেন এসেছি। জান্নাত খুব কষ্ট পাচ্ছে, তুমি ওকে বিয়ে করো। কোনোদিনও না, আমি জান্নাতকে বিয়ে করব না। তুমি কিভাবে পারো তোমার সন্তানকে অস্বীকার করতে? আমি সব পারি। আপনি এখন বাড়াবাড়ি করলে আপনার মেয়ের একটা গোপন ভিডিও আছে, সেটা আমি ওপেন করে দিতে পারি, তাই বাড়াবাড়ি না করে এখান থেকে চুপচাপ চলে যান। আবির, তুমি এটা কি করছো? কেন এভাবে আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিতে চাইছো? তুমি আমার কাছ থেকে 20 লক্ষ টাকা নিয়েছো, প্রয়োজনে আরো 20 লক্ষ টাকা আমি তোমাকে দিব, তবু তুমি আমার মেয়েকে বিয়ে করো। 20 লক্ষ নয়, আপনি আমাকে এখন আরো 30 লক্ষ টাকা দিবেন, তা না হলে আপনার মেয়ের গোপন ভিডিও আমি ইন্টারনেটে ছেড়ে দিব। কথাটা শোনা মাত্র মাহমুদ খানের শরীরের রক্ত টকবক করে ফুটতে লাগলো। উত্তেজিত হয়ে আবিরের গালে কষে চড় বসিয়ে দিয়ে বলল, তুই আমার বন্ধুর ছেলে বলে আমি তোকে যথেষ্ট ভালোবেসেছিলাম, তুই আমার সরলতার সুযোগ নিয়ে আমার মেয়েকে গর্ভবতী করেছিস, আমার কাছ থেকে 20 লক্ষ টাকা নিয়েছিস, এখন আবার ভিডিওর ভয় দেখিয়ে আমার কাছে টাকা খুঁজছিস, আজ আমি তোকে ছাড়বো না। বলেই আবিরের দিকে তেড়ে আসতেই আবির মাহমুদ খানকে একটার পর একটা চড় মারতে লাগলো। কলার ধরে দেওয়ালের সাথে চেপে ধরে দেওয়ালে মাথায় আঘাত করতে যাবে, এমন সময় পেছন থেকে একটা লাঠির আঘাতে আবির চিৎকার দিয়ে মাথায় হাত দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। রত্না একটা লাঠি হাতে নিয়ে রাগে ফোঁস করছে। মাহমুদ খান অবাক হয়ে রত্নার দিকে তাকিয়ে বলল, মা তুমি কে? তুমি কেন ওকে মারলে? আমিও আপনার মেয়ের মতো ওকে বিশ্বাস করে ভালোবেসেছিলাম, কিন্তু ও একটা অমানুষ, তাই ওকে আঘাত করেছি। এখন ও যদি মারা গিয়ে থাকে তাহলে আমি হাসতে হাসতে ফাঁসির রশি পড়তেও দ্বিধাবোধ করব না, আর ও যদি বেঁচে থাকে তাহলে ওকে আমি পুলিশে দিব, ওকে বুঝিয়ে দিব নারীরা অবলা নয়। প্রিয় ভিউয়ার্স, সমাজে কিছু স্বার্থপর মানুষের কারণেই যখন ভালো মানুষগুলোর দেওয়ালে পিঠ থেকে যায় তখনই রত্নার মতো প্রতিবাদী হয়ে ওঠে। আপনাদের কি মনে হয়, রত্না আবিরকে আঘাত করে কি ঠিক করেছে নাকি ভুল করেছে? মন্তব্য করে জানিয়ে দিন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব।